শিমুর গুনগুনিয়ে গাওয়া গান সবার কানে গিয়েছে। আকাশ আর সৌম্য দুজনেই শিমুর দিকে রেগে তাকিয়ে আছে। শিমু আকাশ আর সৌম্যর দিকে তাকালে দুজনের সাথে চোখাচোখি হতেই থতমত খেয়ে যায়। আকাশ বলে, কি বলছিলি? একই সাথে সৌম্য বলে। কি গাইছিলে? শিমু আমতা আমতা করে বলে, হঠাৎ মনে পড়ল, তাই একটু। আকাশ ধমকে বলে, এক থাপ্পড়ে গান ভুলিয়ে দেব তোকে। শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সকলে একে অপরের মুখ চাওয়াচুয়ি করছে। সন্ধ্যা আর ইরা মাথা নিচু করে মিটিমিটিয়ে হাসছে। আকাশ সৌম্য দুজনেই ব্যাপারটা খেয়াল করে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, হাসছো কেন? একই সাথে সৌম্য ইরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে। হাসছিস কেন? সন্ধ্যা ইরা দুজনেই থতমত খেয়ে তাকায় আকাশ সৌম্যের দিকে চেয়ে বলে, বারবার তুমি আমার কপি করছো কেন? সৌম্য অবাক হওয়ার ভান করে বলে, আপনাকে কপি করব আমি? কপি করার মতো ভালো কিছু আছে আপনার মধ্যে? সৌম্যের কথা এবার সন্ধ্যা শব্দহীন তবে বেশ জোরে হাসে। ফলস্বরূপ মুখের খাবারে নাকে উঠে যায়, সমানে কাশতে থাকে। আকাশ সৌম্যকে কিছু বলতে গিয়েও সন্ধ্যার অবস্থায় দ্রুত সন্ধ্যার দিকে ফিরে তাকায়। পানি এগিয়ে দেয় সন্ধ্যার দিকে। সৌম্য উঠতে গিয়েও আকাশকে পানি দিতে দেখে আর উঠল না। আসমানি নয়ন সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাগো ঝগড়ার জন্য আমার জান্নাতের এমন হইল, আর একটা কথাও কইবা না কেউ। আকাশ সন্ধ্যাকে পানি খাইয়ে দিতে মৃদুস্বরে বলে। ঠিক হয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌম্য মাথা নিচু করে খেতে শুরু করলো। ইরা মিটিমিটি হেসে সৌম্যের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, শিমুর গানটা সুন্দর ছিল বল। সৌম্য রেগে তাকায় ইরার দিকে। ইরা মেকি হেসে বলে, তুই অনেক কিউট। কথাটা আকাশ শুনতে পেয়ে ইরার দিকে তাকায়। ইরা আকাশকে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, আপনিও অনেক কিউট আকাশ ভাইয়া। সৌম্য রেগে জোরে ধমক দেয়। তুই কি খাবি? সৌম্যর ধমকে সবাই সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিব্রত বোধ করল। আকাশ সৌম্যর দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এমন সারের মতো চেঁচালে ও খাবে কিভাবে? সৌম্য রেগে বলে, আপনাকে ওর কথা ভাবতে হবে না। আকাশ সৌম্যকে কিছু বলল না। ইরার দিকে চেয়ে বলে, এরা, তুমি তো সন্ধ্যার বড় বোন। কতদিন পর দেখা হয়েছে তোমাদের। সন্ধ্যার সাথে এক রাত থাকা উচিত তোমার। সন্ধ্যা ভীষণ খুশি হবে তাহলে। সৌম্য কর্মর দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি বেয়াদব দেখো, তার বউকে তার থেকে আলাদা রাখার কি টেকনিক বের করেছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে মনে মনে হাসলো। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, কি বনু, মামাতো বোন প্লাস ভাবির সাথে এক রাত থাকলে খুবই খুশি হবি, তাই তো? সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য নিজেকে সামলে নেয়। মৃদু হেসে বলে, এরা আজ তোর সাথে থাকবে বনু। সন্ধ্যা হাসলো। সৌম্য হাসলো। বনু হাসলে তার আর কি লাগে? কিন্তু বনু হাসার জন্য তো তার বউকে চায়নি। এই আকাশ ভাইয়া কুবুদ্ধি দিল। বিরক্তি লাগছে। ইরা হেসে বলে, তাহলে আমি সন্ধ্যা আর শিমু আজকে একসাথে থাকবো। ইরার কথায় সবাই হাসলো। এরপর সবাই টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। আসমানি নয়ন খেতে বসে পড়েছে। আকাশ সৌম্যের দিকে চেয়ে বলে, বেশি কষ্ট হচ্ছে? সৌম্য বিরক্ত হয়ে বলে। দেখুন, আকাশ মাঝখান থেকে বলে, তুমি আবার আমাকে কি দেখাতে চাও? আমি তোমার কিচ্ছু দেখতে বিন্দু পরিমাণ আগ্রহী নই মিস্টার সম্বন্ধী। এসব দেখা দেখি আমার বোন ইরার জন্য দূরে রাখো। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে। শালা। আকাশ তেজ দেখিয়ে বলে, কি বললে? বড় ভাইকে অসম্মান করছো? তোমার সাহস তো কম না। সৌম্য মেকি হেসে বলে, আপনাকে ডাকলাম একটা মাত্র শালা তো, তাই এই নামে ডাকতেই বেশি ভালো লাগে আমার, বুঝেছেন শালা? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সম্বন্ধে, নট শালা। সৌম্য ভাবলেশহীনভাবে বলে, আমার সম্বন্ধী নাম পছন্দ নয়, শালা বেশি পছন্দ। আকাশ দাঁত কিরমির করে তাকায়। সৌম্য মনে মনে হাসে। আকাশ হঠাৎ শব্দ করে বলে, সৌম্য শালা। এতক্ষণ সবাই কথা বলায় ব্যস্ত থাকায় আকাশ আর সৌম্যের কথা সেভাবে শুনতে পায়নি। এবার আকাশ জোরে বলায় সবাই শুনতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, শালা ডাকটা আসলে মধুর ডাক, বললেই পরাণ জুড়িয়ে যায়। সমতি নামটা কে আবিষ্কার করেছে? পুরাই ফালতু। এত মধুর ডাক শালা রেখে অন্য নাম ডাকতে একদম পাঁচে লাগে। এরপর সৌম্যর প্লেটের দিকে ভাতের থালাসহ তরকারির বাটি এগিয়ে দিয়ে বলে, সৌম্য শালা, তুমি খাও, পেট ভরে খাও শালা। আর কিছু লাগবে তোমার?
সৌম্যর পাতের খাবার শেষ, মুখে খাবার আছে। আকাশের দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে, যেন আকাশকেই চিবোচ্ছে। আকাশ পাত্তা দিল না, তার খাওয়া শেষ। হাত ধোয়ার জন্য উঠে বেসিনের দিকে যাই। সবাই অবাক হয়ে চেয়ে আছে। মানে এদের কি করা উচিত? শালা ডাকবে বলে সম্বন্ধীর সম্পর্কে অস্বীকার করছে। কপাল চাপড়ায় সকলে। সৌম্য উঠে গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়, অতপর বলে, আপনি আমার বনুকে আরও 1 বছর পাবেন না। আকাশ হাত ধুয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সৌম্যর দিকে চোখ ছোট ছোট করে বলে ওঠে, তোমার বোন কালকে আমার কাছে সুর করে চলে আসবে, আমার চিন্তা বাদ দাও। একটু থেমে মনে মনে হেসে বলে, ইরাকে ছাড়া থাকতে তোমার বেশি কষ্ট হলে আমার রুমে আসো, স্পেশাল তেল আছে, মালিশ করে দেব। যতই হোক আমি সবার বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের খুব আদর যত্ন করি। লাগবে তেল মালিশ? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না। সৌম্যকে পাস করে তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, লাগলে চলে এসো। সকলে আকাশের দিকে তাকায়। আসমানি নন ভ্রু কুচকে বলে, কি লাগবো আব্বা? আকাশ একটু হেসে বলে। তোমার ছোট ছেলে জানে মা। সৌম্য হাত ধুয়ে তার ঘরের দিকে বড় বড় পা ফেলে যেতে যেতে রেগে বলে, আমি আর এই বাসায় থাকবোই না। সবাই একবার আকাশের দিকে তাকায় তো একবার সৌম্যের দিকে। আবারও কপাল চাপড়ায় সকলে। এদের নিয়ে আর পারা যাচ্ছে না। শিমু হেসে বলে, আকাশ ভাইয়া আর সৌম্য ভাইয়ের ঝগড়া তো মেয়েদেরও হার মানাবে। সেই তো। শিমুর কথায় সবাই হাসলো। পেরিয়েছে 7 দিন। দুপুরের পর তখন আকাশের বুকে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে তীব্র বেগে বাতাস বইছে। সমুদ্রের পানিগুলো বাতাসের বেগে উথাল পাতাল হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে। মন ভরে আনন্দ করছে, কেউ কেউ অতি উল্লাসে প্রাণ ভরে হাসছে। সমুদ্রের পানিতে নেমে মনের আনন্দে নিজেদের সুখ কুড়িয়ে নিচ্ছে। কিন্তু শান্তি নেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নওয়ানের মনে। তার জীবনের 2টো প্রাণ, একজন স্ত্রী, আরেকজন তার ছেলে। দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘৃণা করে তাকে। ভুল করেও যদি কেউ তাকায়, তবে সে তার স্ত্রী আর ছেলের চোখে তার জন্য শুধুমাত্র ঘৃণা দেখতে পায়, যা তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। কোথাও গিয়ে শান্তি পায় না। আর নিজের বাড়িতে থাকলে তার 2টো প্রাণের ঘৃণা ভরা চাহনি দেখে মনে হয় সে এক জাহান্নামে পড়ছে। আসমানিকে সে প্রথম দেখেই ভীষণ পছন্দ করেছিল। এরপর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছিল তার কাছে। কি শান্ত মেয়ে ছিল, সবসময় চোখ নামিয়ে কথা বলতো তার সাথে। এরপর সে আসমানি নয়নকে তার সাথে সহজ হতে শেখায়। তার বন্ধুত্বপূর্ণ আচরণে আসমানি নয়ন সহজ হতে হতে তাকে শাসন পর্যন্ত করেছে। সাইফুদ্দিন নয়ন স্ত্রীর ভালোবাসায় ভরা শাসন মাথা পেতে মেনে নিত। ভীষণ শান্তি পেত সে। এরপর তাদের ঘর আলো করে আসলো আকাশ। আসমানি তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হইছি, আমার তো বিশ্বাসই হয় নাই। আমার ছেলেরে আমি আকাশের মতো উদার বানামু, ওর নাম আকাশ রাখি। সাইফুদ্দিন নয়ন হেসেছিলেন। স্ত্রীর কপালে চুমু খেয়ে আবদার করেছিলেন। আসমানি নয়ন স্বামীর আবদার মেনেই হেসে ডেকেছিল, আকাশের আব্বা। সাইফুদ্দিন নন স্ত্রী সন্তানকে একসাথে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর আকাশ ধীরে ধীরে বড় হলো। সাইফুদ্দিন নন নিজেই আকাশকে মায়ের ন্যাওটা বানিয়েছিলেন। আকাশ তার মাকে ভালোবাসত। সাইফুদ্দিন নন স্ত্রী ছেলের ভালোবাসায় মুগ্ধ হয়ে দেখতেন। আকাশ মাঝে মাঝে রেগে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বললে তিনি আকাশকে সেখান থেকে সরিয়ে দিতেন। ভীষণ ভালোবাসে সাইফুদ্দিন নন তার স্ত্রীকে। কিন্তু সময় আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। কথাগুলো ভেবে সাইফুদ্দিন নয়নের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ পেছন থেকে একজন বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সাইফুদ্দিন নওয়াজ। নিজের নাম অপরিচিত কণ্ঠে, তাও আবার এরকম সম্বোধনে শুনে সাইফুদ্দিন নন অবাক হয়ে উল্টো ঘুরে তাকায়। 3জন পুলিশকে দেখে ভদ্রলোক অবাক হয়। কিছু বলার আগে একটু দূরে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। গলার মাঝে কথা আটকে যায়, বুকে চিনচিন ব্যথা করে ওঠে। আকাশ গম্ভীর মুখাবয়বে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঠিন্য। ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়, বাবার চোখে চোখ রাখে। সাইফুদ্দিন নয়ন ছেলের চোখে চোখ মেলাতে পারেন না। এই ঘৃণা ভরা চোখ তার শান্তি কেড়ে নেয়। কিন্তু আজ আকাশের চোখ থেকে দৃষ্টি সরালো না, কষ্ট হলেও চেয়ে রইল। এতটা অবাক বোধহয় এর আগে কখনো হয়নি। ঢোক গিলল বেশ কয়েকবার, বহু কষ্টে বলতে চাইল। মাঝখান থেকে আকাশ শক্ত গলায় বলে ওঠে, আমি তোমার জেলে যাওয়ার ব্যবস্থা করছি বাবা, চিন্তা করো না। সবচেয়ে নিম্নমানের জেলটাই তোমার জন্য বরাদ্দ করেছে। এত মানুষকে মেরে আর কত উল্লাস করবে?
আর কত মুক্ত পথে সরবে। এবার নিজের আসল জায়গায় যাও, যা তোমার প্রাপ্য। সাইফুদ্দিন নয়নের চোখ জোড়া ভরে উঠল। ছেলের এত তাচ্ছিল্য ভরা কথা বুকে কাটার ন্যায় বিঁধল। সে সত্যি উল্লাস করে। আকাশ তার বাবার জলে ভরা চোখ দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ঢোক গিলে বলে, দয়া করে এসব মিথ্যে জল চোখে আনবে না। আমার যে চোখের জল আজীবন মিথ্যা, তার অভিনয় পারদর্শী হয়। সাইফুদ্দিন নয়নের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের ছেলেকে চিনতে পারে না। বছর ঘুরে এলো, আজ যেন একটু বেশি অচেনা লাগছে আকাশকে। ভাঙা গলায় ডাকলো। আকাশ শুনল না বাবার ডাক। সম্পূর্ণ অগ্রাহ্য করে সাইফুদ্দিন নয়নের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর পুলিশদের উদ্দেশ্যে বলে, অফিসার, নিয়ে যান ওনাকে। পুলিশ সাইফুদ্দিন নয়নের হাতে হাত করা পড়ায়। সাইফুদ্দিন নয়ন অবাক হয়ে ছেলের পানে চেয়ে রইল। আকাশ উল্টো করে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অজানাই। দুজন পুলিশ সাইফুদ্দিন নয়নের দুপাশে দাঁড়ায়। এরপর ভদ্রলোককে টেনে নিয়ে যেতে থাকে। সাইফুদ্দিন নয়ন হাঁটল, তবে একবারও সামনে তাকালো না। ঘাড় বাঁকিয়ে ছেলের পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশকে ডাকতে চাইল কয়েকবার, কিন্তু শক্তিতে কুলালো না। আকাশের দৃষ্টি ধোঁয়াশা সমুদ্রের পানে। পায়ের জুতো খুলে পানির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে আঁটু সমান পানিতে গিয়ে দাঁড়ায়। প্রায় 20 মিনিট একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো লাল। নিজেকে কেন যেন ভীষণ একা লাগছে, শূন্য লাগছে ভীষণ। বিদেশ থেকে ফেরার পর সে যখন প্রথম অফিসে জয়েন করলো, তার বাবা তাকে হাতে কলমে সব শিখিয়েছে। বিভিন্ন দেশে যাওয়া লাগলে আকাশকে খুব কম পাঠাতো। বলতো, আকাশ, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমি বাইরে সামলে নিব। আকাশ মায়ের কাছে থাকতো। 4 বছরের জন্য আকাশ যখন পড়ার জন্য বিদেশে যায়, যাওয়ার আগে সাইফুদ্দিন নয়ন বলেছিলেন, আকাশ, তুমি তোমার মায়ের কাছে থাকলে আমি বেশ খুশি হব। আসমানি নন আকাশের বাবাকে চুপ করিয়ে ছেলেকে পড়াতে বিদেশে পাঠিয়েছিলেন। আকাশ সেদিন তার বাবার কাণ্ডে হেসেছিল। মানুষ ছেলে মেয়েকে নিজের দিকে টানে, কিন্তু তার বাবা সবসময় তাকে তার মায়ের আঁচলের তলায় থাকার জন্য ঠেলত। সে বুঝতো তার বাবা তার মাকে ভীষণ ভালোবাসে, আর সে তার বাবারও ছোট্ট প্রাণ। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যারা নিরপরাধ নিরীহ নির্দোষ মানুষদের অমানুষের মতো মেরে ফেলে, তারা কি আদৌ ভালোবাসতে পারে? বাবা কি তাকে আর মাকে সত্যি ভালোবেসেছিল, নাকি অভিনয় করতে ভালো লাগতো বলে এমন করত? আকাশের মনে আছে সে 6টি পোড়া লাশের মাঝে একটি বাচ্চার কয়লা পেয়েছিল। কি জানি সে কে ছিল। আকাশ তো চেনে না, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার খুনিও তার বাবা। কথাগুলো ভেবে আকাশের দম আটকে আসে। হাঁটু সমান পানিতে হাঁটু গেড়ে বসে। মৃদু বাতাস আকাশের গা ছুঁয়ে যায়। বাতাসের তোড়ে সমুদ্রের পানিতে ঢেউয়ের মাত্রা বাড়ে। পানির ঢেউ একটু পর পর আকাশের কোমরে এসে ধাক্কা খায়। তার দৃষ্টি বাতাসে দুলতে থাকা পানির দিকে। স্বচ্ছ পানিতে তার বাবার কিছুক্ষণ আগের জলে ভরা চোখ দুটো যেন ভাসল। আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হতে থাকে। 2 হাতের মাঝে মুখ রেখে চোখ বুজে নেয়। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, বাবা। আরও একদিন পেরিয়েছে ঘন জঙ্গল। চারিদিকে শুনশান, নীরব, নিস্তব্ধ। থেকে থেকে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। শুকনো পাতা মরিয়ে দৃঢ় পায়ে হেঁটে যাচ্ছে একজোড়া পা। মুখে মাস্ক, ডান হাতে পিস্তল, বা হাতে ছুরি। চোখে মুখে কাঠিন্য। পেছন পেছন বায়ান ভীতু হয়ে ধীরে ধীরে হাঁটছে। একটু পরপর আশেপাশে তাকালে তার গা কাটা দিয়ে ওঠে, কিন্তু থেমে গেলে স্যার তাকেই গুলি করে খুলি উঠিয়ে দেবে। হঠাৎই সামনে একটু আলোর দেখা পেয়ে বায়ান সামনে দৌড় দেয়। চেঁচিয়ে বলে, স্যার, আলো পেয়েছি, আলো পেয়েছি। আকাশ রেগে বলে, আর একটা বাজে বকলে আগে তোমার গলা কাটবো। বায়ান চুপসে যায়। আকাশের পা থেমে নেই। বায়ানও আকাশের পাশে হাঁটছে। আরও কিছু দূর গেলে বায়ানের কানে কারো গোঙানির আওয়াজ ভেসে আসে। বায়ান ঠোক গিলল। মিনমিন করে বলে, স্যার, আপনি কি ভূত ধরার এক্সপেরিমেন্ট করতে এসেছেন? আকাশ থেমে যায়। রেগে তাকায় বায়ানের দিকে। একটু একটু অন্ধকারে আকাশের চোখ দুটো শুধু দেখা গেল। বায়ান ঠোক গিলে বলল, স্যার, আমার মনে হচ্ছে ভূতের এক্সপেরিমেন্ট করতে এসে আপনাকেই ভূতে ধরেছে। কথাটা বলতে আকাশ বা হাতের ছুরি বায়ানের গলায় ঠেকায়। বায়ান চোখ বড় বড় করে তাকায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, মরার শখ জেগেছে, এর জন্য ফালতু কথা বন্ধ করছো না, তাই না? বায়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, না না স্যার, আর কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন স্যার।
আকাশ বায়ানকে ছেড়ে আবারও হাঁটতে শুরু করে, পায়ের গতি বাড়িয়েছে। হঠাৎ দাঁড়িয়ে যায় আকাশ, সাথে বায়ানও দাঁড়ায়। এখানে একটা ছোট্ট লাইট জ্বালানো, আলো খুবই অল্প, কিন্তু সামনে দুটো গাছে দুজন মানুষ বাঁধা। বায়ান জিজ্ঞেস করে, ওরা কারা স্যার? আকাশ বিরক্ত হয়ে বলে। তোমার শ্বশুর। বায়ান মাথা চুলকে বলে, আমি তো একটাও বিয়ে করলাম না, এর মধ্যে দুটো শ্বশুর হয়ে গেল। আকাশ রেগে তাকালে বায়ান চুপসে গিয়ে বলে, সরি স্যার, আপনি যখন বলেছেন তখন ওরা আমার শ্বশুরই হবে। আকাশ বায়ানের কথা কানে নিল না। লোক দুটোর হাত পা মুখ সব বাঁধা, শুধু চোখ খোলা, চোখে মুখে ভীতি। আকাশ ডান হাতের পিস্তল বা হাতে নিল, এরপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে দেয়। লোক দুটো আকাশের মুখ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ডান হাতে ছুরি নিয়ে বা হাতে পিস্তল ধরে শক্ত করে, কয়েকবার এপাশ ওপাশ করে ঘুরে ঘুরে হাঁটে। লোক দুটো ছটফট করে। আকাশ হাঁটতে হাঁটতে ঘাড় চারিদিকে ঘোরায় কয়েকবার। এরপর হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে একটি লোকের পায়ের গিরার একটু উপরে ছুরি গেড়ে দেয়। লোকটি বোধহয় গগন কাঁপানো চিৎকার দিয়েছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু শব্দ করে বের হলো। বায়ান ভীত চোখে চেয়ে আছে। আকাশ লোকটির পায়ের গেড়ে দেয়া ছুরি সর্বশক্তি দিয়ে ঘোরায় কয়েকবার। লোকটি গলা কাটা মুরগির ন্যায় ছটফটাতে চাইলেও পারল না বাধা থাকায়। আকাশ উঠে দাঁড়ায়। লোকটির পায়ে গেড়ে রাখা খাড়া ছুরির উপরে আকাশ তার বাম পা রাখে। এরপর আকাশ লোকটির দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোদের যত নৃশংসভাবেই মারে না কেন, আমার মনের জ্বালা মিটবে না। কথাটি বলে লোকটির অপর পায়ে পরপর পুরো 6টি গুলি করে দেয়। কথাগুলো বলে বায়ান ঢোক গিলল। নিয়াজ চিন্তিত মুখে বায়ানের দিকে চেয়ে আছে। বায়ানের প্রেশার হাই হয়ে গিয়েছিল, এই জন্য মূলত আকাশ তার কাছে বায়ানকে এনেছে কিছুক্ষণ আগে। নিয়াজ বুঝেছে বায়ান কিছু দেখে ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। আজ সন্ধ্যার পর আকাশ বায়ানকে নিয়ে কোথায় যেন গিয়েছিল। সেখানে গিয়ে আকাশ কাহিনী ঘটিয়েছে। বায়ানের বলা একটুকু কাহিনী শুনে নিয়াজ বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখছি হার্ট খুব দুর্বল, এটুকুতেই হার্ট অ্যাটাক করতে নিচ্ছিলে। বায়ান ঢোক গিলে বলে, না স্যার, এটুকু নয়, আরও আছে। আপনাকে তো আমি মাত্র ডেমো ক্লাসের কথা বললাম। নিয়াজ ভ্রুকুচকে বলে, তাহলে বাকিগুলো বলো। বায়ান ঢোক গিলে বলে, এসব বললে আমি সত্যিই হার্ট অ্যাটাক করব, আর বলতে পারবো না স্যার। নিয়াজ কিছু বলল না। বায়ান হঠাৎ করেই বলে ওঠে, জানেন স্যার, আপনার বন্ধু ওই লোক দুটোর ভবিষ্যৎ কেটে ফেলেছে। কথাটা শুনে নিয়াজ কেসে ওঠে, অতঃপর বলে, আকাশ আমার বন্ধু নয়। বায়ান কিছু বলল না। এদের ভেতরকার খবর সে জানে, এত বছর থেকে দেখছে, বুঝবে না? কেউ মুখে স্বীকার করে না। রাত 12টার কাছাকাছি আকাশ দরজা ঠেলে কেবিনের ভেতরে প্রবেশ করলে নিয়াজ তাকায়। বায়ান আকাশকে দেখে ঢোক গিলল। আকাশের পায়ে পাঞ্জাবির উপরে একটা পাতলা কাপড় জড়িয়েছে চাদরের মতো করে। এগিয়ে এসে বায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা তোমার? বায়ান ঢোক গিলে কথা বের হচ্ছে না তার। আকাশ বায়ানকে চুপ দেখে ধমকে বলে, কি প্রবলেম তোমার? কথা বলছো না কেন? থাপ্পড় খেতে চাইছো? নিয়াজ উঠে দাঁড়িয়ে বলে, বাদ দাও, ও ভয় পাচ্ছে, হার্ট দুর্বল। কিন্তু তুমি নাকি সেই লোক দুটোর ভবিষ্যৎ কেটে নিয়েছো। আকাশ হাতের ব্যাগের ভেতর থেকে সাদা পাঞ্জাবি প্যান্ট বের করে বলে। নিয়াজ অবাক হয়ে বলে, লোক দুটোর ভবিষ্যৎ এভাবে কেটে নিলে? আকাশ আবারও ছোট করে বলে। নিয়াজ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে করলে এই কাজ? আকাশ বিরক্ত চোখে তাকায়। বা হাতে ডান হাতের পাঞ্জাবির হাতা গোটাতে এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলে, এসো, তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছে। নিয়াজ দ্রুত 2 পা পিছিয়ে গিয়ে বলে, এই না, দূরে থাকো। বায়ান মুখ টিপে হাসে। আকাশ বিরক্ত হয়। পাঞ্জাবির ওপর থেকে চাদর সরিয়ে নিলে রক্ত লাল রঞ্জিত পাঞ্জাবি উন্মুক্ত হয়। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঠোক গিলে বলে, এসব কি আকাশ? আকাশ কিছু বলে না। ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর পাঞ্জাবি প্যান্ট পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। নিয়াজ থম মেরে দাঁড়িয়েছিল। আকাশকে দেখে আবারও জিজ্ঞেস করে, তুমি ওই লোক দুটোর সাথে কি করেছো? আকাশ 2 হাতের পাঞ্জাবির হাতা খুব সুন্দর করে কোনোই পর্যন্ত গোটালো। এরপর নিয়াজের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, করলাম তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলবো আগামীকাল ট্রেলার দেখতে পাবে, পরে কখনো সময় করে গল্প করা যাবে। এটুকু বলে থামে আকাশ। এরপর বাইরে যেতে যেতে বলে, আমার কাপড়গুলো সরিয়ে ফেলো, নয়তো তুমি ফাঁসবে। নিয়াজ অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে, অতঃপর বলে, আকাশ তুমি করলে আমি কেন ফাঁসবো?
আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে স্বাভাবিক গলায় বলে। কারণ আমি ফাঁসাবো। নিয়াজ বাঘহারা হয়ে চেয়ে রইল। মানে একে কি করা উচিত? সে সাহায্যও করবে আবার সেই ফাঁসবে। নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের প্রস্থানের দিকে। তবে তার আকাশকে সুবিধার লাগলো না। রাজনীতির ব্যাপারে একটু একটু ধারণা তার আছে, কিন্তু এই আকাশকে কেমন যেন একটু বেশি অদ্ভুত লাগছে। বুঝতে পারছে না ঠিক। বায়ন ইনোসেন্ট ফেস বানিয়ে বসে আছে। খুব ভালোই বুঝল সে আকাশের বিয়ে হয়ে ফেসে গিয়েছে, আর নিয়াজ আকাশের শত্রুরূপী বন্ধু হয়ে ফেসেছে। ঘড়িতে সময় 12:30। আকাশ হসপিটাল থেকে ফিরেছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে শিমুর ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দিল। ঘর অন্ধকার। অবাক হলো না, সন্ধ্যা এখন লাইট অফ করেই ঘুমায়। ওষুধ খেয়ে প্রায় 99% রিকভার করেছে সে। ঘরের লাইট অফ থাকলেও 0 লাইট জ্বালানো, এর জন্য ভেতরে স্পষ্ট দেখা গেল শিমু বেডে ঘুমিয়ে থাকলেও সন্ধ্যা নেই। আকাশের ভ্রু কুঁচকে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে বাথরুমের দরজা চেক করলে দেখলো নেই। চিন্তিত হলো তার সন্ধ্যা মালতী কোথায় গেল। বুক টিপ টিপ করছে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে দেখলো সন্ধ্যা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ ধরেছে বুঝতে পেরে একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার কাঁধে একটা চুমু খেয়ে বলে, ভয় পাইয়ে দিয়েছিলে সন্ধ্যা মালতী। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। হাতে তার ফোন ছিল, লিখল। আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? আকাশ লেখাটি পড়ে একটু হাসলো। তার বউ তার জন্য চিন্তা করবে? ইস, এমন একটা দিনের জন্যই সে কতদিন ধরে অপেক্ষা করেছে। আজ সে কাঙ্ক্ষিত দিন পেয়ে গিয়েছে। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে ডাকে। বউ। সন্ধ্যা চোখ বুজে নাই। আকাশ আবারও বলে, আমি যেখানে ছিলাম তুমি সেই জায়গাটা চেনো সন্ধ্যা মালতী? সন্ধ্যা অবাক হয়। আকাশের কথায় ছিল, আকাশ কোথায় ছিল সে কিভাবে চিনবে? আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দুগাল দু হাতের আঁচলায় নাই। সন্ধ্যার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, একটা ঘরে ছিলাম, সেই ঘরের নাম তুমি জানো? সন্ধ্যা ভ্রুকুচকে তাকায়। ঘরের আবার নাম থাকে? সে তো কখনো শোনেনি। মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না। আকাশ হেসে ফেলল। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশের আজগুবি কথা রেখে এসে ফোনে টাইপ করে, আমি বকুল গাছতলায় যেতে চাই, যাবেন আপনি? আকাশ অবাক হলো। সন্ধ্যা তাকে এইভাবে অফার করছে, বিশ্বাসই হয় না তার। আকাশ মাথা নিচু করে আবারও একটু হাসলো। এরপর সন্ধ্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তুমি ঘরের নাম জানো সন্ধ্যা মালতী? একটু ভেবে উত্তর দিও, আমি অপেক্ষা করব। আকাশ সন্ধ্যাকে নিয়ে বকুল গাছতলায় এসেছে। চারিদিকে অন্ধকার, তবে চাঁদের আলোয় চারপাশটা জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নিচু হয়ে শুকিয়ে যাওয়া বকুল ফুল কুড়ায়। বিকালবেলা আসলে তাজা ফুল পাওয়া যায়। সন্ধ্যায় মনে ছিল না, এই রাতে ব্যালকনিতে এসে গাছটি দেখে অনেকগুলো মাস পর আবারও ফুল কুড়ানোর ইচ্ছে জাগলো। শুকনো ফুল তাতে কি, ইচ্ছে পূরণ হচ্ছে এই অনেক। আকাশ দু হাতে আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার চুলগুলো মাটি ছুঁয়েছে। মিটি কি মনোযোগ সহকারে ফুল কুড়াতে ব্যস্ত। আকাশের মনে পড়ল প্রায় 1 বছর আগের কথা। এক বিকেলে সন্ধ্যা এভাবেই ফুল কুড়াচ্ছিল, আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। সেদিন তাদের মাঝে কত দূরত্ব ছিল, আজ তাদের মাঝে দূরত্ব কমেছে। আকাশ এগিয়ে গিয়ে দাঁড়ায় সন্ধ্যার পাশে। সন্ধ্যা 2 হাত ভর্তি ভোগ করে বকুল ফুল কুড়িয়েছে। আকাশ সন্ধ্যার পাশে মাটিতে বসলো। সন্ধ্যা আকাশকে খেয়াল করে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার কোলে বসালো। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ডান হাতের 2 আঙ্গুল দিয়ে সন্ধ্যার কপালে একটা টোকা দিয়ে বলে, চোখ ছোট করো, দেখতে পেট্টিদের মতো লাগে। সন্ধ্যার চোখ পাকিয়ে তাকায়। আকাশ হেসে তার বুকে ডান হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিতে বলে, হায় আল্লাহ, মারাত্মক ভয় পেলাম তো বউ। সন্ধ্যা আকাশের ভঙ্গিমায় না চাইতেও একটু হাসলো, সাথে সাথে আবারও হাসি থামায়। নয়তো আকাশ এটা নিয়েও মজা করবে, সে জানে। সন্ধ্যার 2 হাতের মুঠোয় থাকা ফুলগুলো আকাশ তার 1 হাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, বকুল ফুলের গল্প আরেকদিন শোনাবো তোমায়, আজ এসব রাখো বউ। সন্ধ্যার মনে হলো আকাশের কণ্ঠ কেঁপেছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টিতে তার দৃষ্টি মিলিত হলে মেয়েটি থমকায়। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশের কোল থেকে উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ডান হাত সন্ধ্যার শাড়ির ভাঁজে রেখে
সন্ধ্যা দু হাতে আকাশের হাত চেপে ধরে, শুকনো ঢোক গিলে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, 100 হাত দূরত্ব কমিয়ে পাশে বসতে দিয়ে নিজে তো সর্বনাশ করলে, এবার তোমার মাঝে আমায় ভাসতেই হবে সন্ধ্যামালতী। এটুকু বলে সন্ধ্যার গলায় মুখে গুজে আকাশ ডান হাতে সন্ধ্যার উন্মুক্ত পেটে আলতো করে হাত বোলায়। চোখ বুজে রেখে সন্ধ্যার গলায় নাক ঘষে অধৈর্য গলায় বলে, উফ, আর ওয়েট করা যাবে না, কনফার্ম বউ। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে রেখেছে। আকাশ সন্ধ্যাকে তার কোলে বা হাতের উপরে হঠাৎই আধশোয়া করে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। উঠতে নেয় তার আগে আকাশ তার মুখ এগিয়ে গিয়ে সন্ধ্যার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সন্ধ্যার শরীর নেতিয়ে পড়ে, চোখ বুজে নেয়। আকাশ বা হাতের উপরে ছেড়ে দেয়া সন্ধ্যার শরীর তার বুকে টেনে নেয়। সন্ধ্যাকে ছাড়েনি, ডান হাতে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে দেয়। দু হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যা একটুখানি ছটফটালো, ছাড়া পাওয়ার জন্য আকাশ ছাড়ল না। ওভাবে সন্ধ্যাকে নিয়ে শক্ত মাটিতে শুয়ে পড়ে। আকাশের হাতের বিচরণ এলোমেলো হয়। সন্ধ্যা আকাশের হাবভাব বুঝে ছটফট করে। এই লোক কি পাগল? কোথায় কি করে? সন্ধ্যার ছটফটানি বাড়লেও আকাশের হুঁশ নেই। এক পর্যায়ে সন্ধ্যা দু হাতে আকাশকে জোরে ধাক্কা দেয়। আকাশ একটু সরে যায় সন্ধ্যার উপরে থেকে। সন্ধ্যা দ্রুত উঠতে নিলে আকাশ দু হাতে সন্ধ্যাকে শক্ত করে চেপে ধরে ধমকে ডাকে, সন্ধ্যামালতী। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার গলায় দুটো চুমু খেয়ে নরম গলায় বলে, ডিস্টার্ব করো না বউ, রেগে যাচ্ছি আমি। কথাটা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপরে মুখ নিয়ে যায়। সন্ধ্যার দু চোখের পাতায় দুটো করে চুমু আঁকে। এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপরে উঠিয়ে নেয়। ডান হাত সন্ধ্যার ঘাড়ের পেছনে চুলের ভাঁজে রেখে আবারও নিজের বাসনা পূরণে ব্যস্ত হয়। সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে আসছিল। ইরা সৌম্য দুজনেই টুকটাক কথা বলছে। সময় যত পেরোয় সৌম্যের গলা আরও কাছ থেকে পায়। সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠতে চাইল, কিন্তু আকাশের শক্তির সাথে পারছে না। এক সময় বেশ কসরত করে সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপায়। আকাশ বিরক্ত হয়। সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। মেয়েটা অসহায় চোখে তাকায়। আকাশে প্রচণ্ড রাগ হলো। চল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু। আকাশ সন্ধ্যার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার উপর থেকে সরিয়ে দেয়। এরপর এক সেকেন্ডও সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়। চোখে মুখে প্রচণ্ড রাগ। ইচ্ছে তো করছে সন্ধ্যার দুগালে দুটো থাপ্পড় লাগাতে। ডান হাত মুঠো পাকিয়ে চোখ বুজে নেয়। সন্ধ্যার শাড়ির আঁচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। খারাপ লাগছে মেয়েটার, এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি। কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি। কাছে ফোন নেই, থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি। সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে। একটু আগে তারই দিকে ভীষণ রেগে তাকিয়েছিল। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। অনেক দোনামোনা করে সন্ধ্যা ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরলে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, বউ না তুমি আমার, কাছে আসতে পারবো না আমি? ইচ্ছে না থাকলে ভালোভাবে বলা যায় না? থাপ্পড় দিলে কেন? সন্ধ্যা ঢোক গিলে ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ বেশ জোরে ছিল, যার ফলে সৌম্য আর ইরা দ্রুত পায়ে এদিকে এগিয়ে আসে। আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয়। সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে, কি হয়েছে? সৌম্যর উপস্থিতি আকাশের রাগে যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বোন থাপ্পড় মেরে দূরে সরায়, ভাই এসে তাদের মধ্যে বাঁ হাত ঢোকায়। আকাশ সন্ধ্যার গাল আগের চেয়েও শক্ত করে চেপে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, কথা বলছো না কেন? বলো, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ভয়ে কেঁপে ওঠে। আকাশ রেগে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সৌম্য এগিয়ে এসে বলে, আকাশ ভাইয়া বোনকে ছাড়ুন, ও ব্যথা পাচ্ছে। আকাশ চোখ বুঝল। রাগে মাথা ফেটে যাচ্ছে, আর পারছে না এদের নিয়ে। রাগ সাথে চরম বিরক্ত নিয়ে সন্ধ্যার গাল ছেড়ে সন্ধ্যার কাঁধ ধরে এক প্রকারে ধাক্কা দিয়ে সৌম্যর বুকে ঠেসে ধরে। সৌম্য, সন্ধ্যা, ইরা তিনজনেই অবাক হয় আকাশের কাণ্ডে। বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, ফিটার খাস তো তুই? থাক, ভাইয়ের কোলে উঠে বসে থাক। আমার আশেপাশে আসলে মার একটা মাটিতে পড়বে না।
কথাগুলো বলে আকাশ সন্ধ্যা হাত ছেড়ে দেয়। এরপর সৌম্যর দিকে ভস্ম করে দেওয়ার চোখে চেয়ে বলে, তোমার প্রাণের বনুকে কোলে নাও, কোলে ফিটার খাওয়া বসে বসে। কথাগুলো বলে আকাশ সন্ধ্যার দিকে একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায়। রাগে শরীর রি করছে, মেজাজ আজ চরম লেভেলের খারাপ হয়েছে, জাস্ট নিতে পারছে না এদের। এদিকে সৌম্য এরা সন্ধ্যা হতবম্ব হয়ে চেয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে বনু? তোকে বকলো কেন আকাশ ভাইয়া? আর এভাবেই বা বললো কেন? সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গিলল। কি বলবে সে? আকাশ তার কাছে আসতে চেয়েছিল বলে সে থাপ্পড় মেরেছে, এটা কিভাবে বলবে? পাশ থেকে ইরা বলে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য আর ইরার দিকে তাকায়, যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে টাইপ করে, কিছু না ভাইয়া, উনি আমার উপর রাগ করেছেন, আমি যাচ্ছি। এরপর সৌম্যর হাতে ফোন ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশ যেদিকে গিয়েছে সেদিকে। সৌম্যরা দৌড়ানো সন্ধ্যার দিকে তাকালো, এরপর একে অপরের মুখ চাওয়াচাই করে দুজনেই হাসলো। সৌম্য স্বাভাবিক হয়ে বলে, আকাশ ভাইয়ার ব্যবহারটা মাঝে মাঝে বিরক্ত লাগে। এরকম ব্যবহার করার মানে হয়? ইরা জবাবে বলে, সন্ধ্যা তো বললো আকাশ ভাইয়া রেগে গিয়েছে, বাদ দে, ওদের মধ্যেকার ব্যাপার। একটু থেমে মৃদু হেসে বলে, সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে, আকাশ ভাইয়াকে বুঝতে শিখে গেছে, ভালো লাগছে দেখে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরার হাত ধরে হাঁটতে হাঁটতে মৃদুস্বরে বলে, বনুকে অনেক ভালো থাকতে দেখার তৃষ্ণা আমার বহুদিনের। মা মারা যাওয়ার পর থেকে ও হাতে গোনা কয়দিন যে হেসেছে, স্মৃতির পাতা হাতড়ালে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ইরার মুখ মলিন হয়ে বলে, সৌম্য তুই কতদিন হেসেছিস সৌম্য? একটু হেসে উত্তর দেয়। তুই আর বনু যেদিন যেদিন হাসতি। একটু থেমে বলে, মা, তুই আর বনু আমার প্রাণ। মা তো সেই কবেই রেখে গেল। তোরা এখনও আমায় ছেড়ে যাস না। হয়তো এখন আমার অনেক আত্মীয় আছে, কিন্তু তুই আর বনু ছাড়া আমার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে ইরাবতী। ইরার চোখের কোণে পানি। গত 5 দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে। ইরা ভীষণ কেঁদেছিল সেদিন, এরপর আর কাঁদেনি, কিন্তু থেকে থেকে দম বন্ধ লাগে। সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সৌম্য ছোট থেকে বাবা মা কাউকে পাশে পায়নি। কত কষ্ট করেছে এরা 2 ভাই বোন। ইরা তো নিজেই সাক্ষী এসবের। ইরা ভাঙা গলায় বলে, আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য। সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো। বাগানের এক কোণায় দাঁড়িয়েছে, দৃষ্টি আকাশের পানে, ধরা গলায় বলে, আমার আর বনুর ভাগ্যটা অতটা ভালো নয় ইরাবতী। দুঃখ আমাদের পিছু ছাড়ে না। সুখ দেখলে ভীষণ ভয় লাগে। মনে হয় এই বুঝি দুঃখ হাজির হলো। ইরা সৌম্যের বাহুতে মাথা টেকিয়ে চোখ বুজে রইল। বন্ধ চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মনে মনে খুব করে আল্লাহকে বলল, আল্লাহ আমার সৌম্যকে আর কষ্ট দিও না। সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে। আকাশ বুঝতে পেরেও দাঁড়ালো না, উল্টো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশকে পায়ের গতি বাড়াতে দেখে সন্ধ্যার অসহায় লাগলো। সে তো ডাকতেও পারছে না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেয়েটা। সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকছে। সন্ধ্যা আবারও দৌড় দিল। এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ দরজা লাগাতে নিলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে গেল। এলোমেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের উপরে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, অসহায় চোখে তাকালো। আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না। এগিয়ে গিয়ে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু আকাশ দরজা খুলল না। সন্ধ্যা তো ডাকতে পারবে না, ভীষণ অসহায় লাগছে তার। আরও অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সন্ধ্যার চোখের কোণে পানি জমলো। সে ইচ্ছে করে আকাশকে মারেনি, এইটুকু বলতে পারলেও শান্তি পেত। আকাশ তাকে ভুল বুঝে কত রাগ দেখালো। সন্ধ্যা আবারও দরজা ধাক্কায়। খুব করে ডাকতে চাইলেও আকাশকে, কিন্তু গলায় আওয়াজ তো বের হয় না। ভীষণ কান্না পাচ্ছে তার। সৌম্য ইরা সন্ধ্যাকে আকাশের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয়। সৌম্য এগিয়ে এসে ডাকে, বনু। ভাইয়ের ডাকে সন্ধ্যা কান্না গিলে নিল। মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ালে সৌম্য মৃদুস্বরে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা মাথা তোলে না। ইরা ভ্রু কুঁচকে বলে, কি আছে সন্ধ্যা, বল আমাদের। সৌম্য আকাশের বন্ধ দরজার দিকে তাকালো একবার, বিরক্ত হলো। তার বোন যদি অপরাধ করেও থাকে তাতে এমন করার কি আছে? অসহ্যকর লোক একটা। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে কিছুটা আওয়াজ করে বলে, আকাশ ভাইয়া তোকে বাহিরে রেখে দরজা আটকে দিয়েছে বনু। তুই আমার সাথে চল, আর জীবনেও আকাশ ভাইয়ার আশেপাশে আসবি না। আই।
সৌম্য কথাটা বলার সাথে সাথে আকাশ দরজা খুলে দাঁড়ায়। সৌম্যের দিকে খেয়ে ফেলা চোখে তাকায়। সৌম্য ভ্রু কুঁচকে চেয়ে আছে। কথাটা জোরে বলেছে আকাশকে শোনানোর জন্যই। কান টেনেছে, মাথা বেরিয়েছে। তার বোনটা কষ্ট পাচ্ছে আর এই লোক ঘরের দরজা আটকে আরামসে বসে আছে। ইরা মিটিমিটি হাসলো। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সৌম্যের কলার ধরে তাদের দাঁত চেপে বলে, আমার বউয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছ? তোমার সাহস তো কম না। সৌম্য ভ্রু কুঁচকে বলে, বনুকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তো কি করব? আকাশ দাঁত কিরমির করে বলে, সব দোষ তোমার। আমার বউকে কিছু শেখাতে পারোনি, এখন এসছে আরেক কুমন্ত্রণা দিতে। ভুলে আমার বউকে উল্টাপাল্টা বলে ভোলাতে আসবে না। কথাটা বলে আকাশ সৌম্যকে কিছুটা ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। বিরক্ত হয় আকাশের কাজে ও কথায়। আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে টেনে ঘরের ভেতরে গিয়ে সৌম্যর মুখের উপরে ঠাস করে দরজা আটকে দেয়। সৌম্য হতাশার নিঃশ্বাস ফেলে বন্ধ ঘরের দরজার দিকে চেয়ে রইল। ইরা সৌম্যের হাত ধরে টেনে তাদের ঘরের দিকে যেতে যেতে বলে, তুই ইচ্ছে করে আকাশ ভাইয়াকে রাগাস। সৌম্য একটু হাসলো, কিছু বলল না। আকাশ তার ঘরে এসে সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যার দিকে একবার তাকালোও না। বড় বড় পা ফেলে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের পরনে শুধু একটি সাদা প্যান্ট। ঘরে এসে হয়তো পাঞ্জাবি খুলেছে। ফর্সা পিঠ লাইটের আলোয় জলজল করছে। সন্ধ্যা আকাশকে আগে এইভাবে দেখলেও খেয়াল করেনি, তবে আজ খেয়াল করছে। আকাশের গায়ের রং আর তার গায়ের রঙের মাঝে অনেক তফাৎ। কথাটি ভাবলেই সন্ধ্যার মন খারাপ হয়। গ্রামে থাকতে সবসময় শুনেছে ছেলেরা নিজেদের চেয়ে আর একটু সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, আর একটু ফর্সা মেয়ে বিয়ে করতে চায়। তার সৎ মাও তাকে গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতো। ছেলেরা শ্যামা হলে ফর্সা মেয়ে চায়, সেখানে আকাশ নিজেই কত ফর্সা, আর সে চাপা রঙের। আকাশের কি এটা নিয়ে মন খারাপ হয়? আবার ভাবে আকাশ যে তাকে ভালোবাসে, কিন্তু আকাশ তাকে ভালোবাসলেও তার গায়ের রং নিয়ে আকাশের মন খারাপ হয় না তো? এটা কি সম্ভব নয়? হঠাৎ আকাশকে তার উপরে এভাবে রাখতে দেখে মেয়েটির মাথায় উদ্ভট সব চিন্তা আসে। এসব ভেবে সন্ধ্যার মন আরও বেশি খারাপ হয়। আকাশ উল্টো হয়ে শুয়ে থাকলেও তার সামনে থেকে একটু ডান দিকে সরে একটা আয়না আছে, যেখানে সন্ধ্যাকে দেখা যাচ্ছে। আকাশ মাথা নিচু করে রাখা দাঁড়ানো সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে একটু নড়তে না দেখে গম্ভীর গলায় প্রশ্ন করে, দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার ভাইয়ের কাছে, তোমার প্রাণের ভাই তোমাকে ডাকছে, যাও। এখানে কি? সন্ধ্যার মাথা এখনো নিচু। হঠাৎ আকাশের কথায় কেঁপে ওঠে। একটু নড়ে চড়ে দাঁড়াতেই আকাশ ধমকে বলে, এই ঘর থেকে এক পা বের হও, শুধু তোমার দু পা কেটে এক পা তোমার ভাইয়ের হাতে ধরিয়ে দেব, আরেক পা তোমার হাতে ধরিয়ে দেব। যত সব বেয়াদব বউশালা এসে জুটেছে আমার কপালে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে। আকাশ চুপ হয়ে গেল। আয়নায় সৃষ্ট সন্ধ্যার দিকে চেয়ে আছে। যদিও এখন রাগ পড়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যার কাছে যায় না। ওই সময় থাপ্পড় ব্যাপারটা এখনও আকাশের ঠিক হজম হচ্ছে না। সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয়। সেই ঘর থেকে বেরোলে আকাশ আরও রেগে যাবে, কিন্তু সে ঘর বের না হলে কোথায় থাকবে? এই ঘরে? কথাটা ভেবে সন্ধ্যা ঢুক গিলল। আকাশের সাথে অনেকটা স্বাভাবিক হলেও আকাশের সাথে কখনো থাকা হয়নি। সন্ধ্যা নিজেকে বোঝালো সে আকাশের সাথেই থাকবে। এমনিতেই আকাশ রেগে গিয়েছে তার কাজে, এখন এখানে থাকতে না চাইলে আরও রেগে যাবে। তাছাড়া আকাশের বলা তখনকার কথা, বউ না তুমি আমার কাছে আসতে পারবো না আমি? এই কথাটি সন্ধ্যার মনে একটু নাড়া দিয়েছে, কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় দেয়নি। এটা কিভাবে বলবে সে? আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনো নড়চড়বিহীন শুয়ে আছে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে চোখ বুজে নেয়। তার মাথায় যে কি চলে? সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে আকাশকে দেখার চেষ্টা করে। আকাশের চোখ বন্ধ দেখে ভাবলো আকাশ ঘুমিয়ে পড়েছে। মেয়েটার মন খারাপ হলো। সে তো আকাশকে বলতেই পারল না যে সে ইচ্ছে করে থাপ্পড় মারেনি। আকাশ বিছানার এক সাইডে শুয়েছে, অপর পাশে আকাশের ফোন দেখে ভাবলো সে ফোনে লিখে রেখে দিবে যে সে ইচ্ছে করে আকাশকে থাপ্পড় মারেনি। ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানায় অপর পাশে যায়। আকাশের ফোন তুলে নিয়ে ফোনের আলো অন করবার সাথে সাথে একটি ভিডিও অন হয়। ঠিক ভিডিও নয়, মনে হচ্ছে কেউ লাইভ করছে। সন্ধ্যা ভ্রু কুচকে যায়। ফেসবুকে নিউজ ফিড দেখে লাস্ট ফোন রাখা হয়েছিল বোধহয়। এজন্য সন্ধ্যা ফোনের আলো অন করতেই ভিডিও অন হয়। সাউন্ড একদম কমানো, তাই শোনা যাচ্ছে না। সন্ধ্যা সাউন্ড বাড়ালো না। ভিডিওতে দুটো লাশ শোয়ানো, দুটো লাশের উপরে সাদা কাপড় টানা। সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাক বাটনে চাপ দিতে গিয়েও দিল না। দুজন
লোকের হাস্যোজ্জ্বল ছবি দেখানো হয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই লোক দুটোকে তো সে কখনো ভুলতে পারে না। মুহূর্তেই মেয়েটির চোখ ভরে উঠল, শরীর কাঁপছে মৃদু। এরপর ভিডিওতে লাশগুলোর ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। সন্ধ্যার মাথা ঘুরে ওঠে, ডান হাতে মুখ চেপে ধরে। এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই। দুজনের চোখ দুটো একদম উপড়ে ফেলেছে, মাথা মুখ পুরো থেতলে গিয়েছে। পুরো শরীরে কোথাও কোনো অস্তিত্ব নেই। দু হাত দু পা একদম আলাদা করে কাটা। যে হাত পাগুলো এক একটা 4টে খণ্ড করেছে, পুরো শরীর ছুরি দিয়ে শুধু কেচেছে মনে হলো। সন্ধ্যার আর সহ্য হলো না। এত এত রক্তর সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতর উল্টে আসছে। হাত থেকে ফোন পড়ে যায়। এক পা বাড়ানোর আগেই গড়গড় করে বমি করে দেয়। আকাশ এতক্ষণ ভ্রু কুঁচকে সন্ধ্যাকেই দেখছিল। সে বুঝতে পারছিল না সন্ধ্যা তার ফোনে কি দেখছে। হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোন পড়ার সাথে সন্ধ্যাকে এভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পনরত শরীর আগলে নেয়। বা হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে, কি হচ্ছে সন্ধ্যা বলতে? সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকা বমি মুছে দিল। ভয়ে তার বুকটা কাঁপছে। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? একটু আগেই তো ভালো ছিল। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলা গাল চেক করলো, জ্বর নেই তো। তবে এভাবে বমি করলো কেন বুঝতে পারে না আকাশ। সন্ধ্যার দিকে চেয়ে কাঁপা কণ্ঠে বলে, সরি বউ, তোমার কিচ্ছু হবে না। সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যাই। সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড় করাই। বা হাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। ডান হাত চালিয়ে দ্রুত ঝর্ণা ছেড়ে দেয়। সন্ধ্যা এতক্ষণ বুঝতে পারেনি আকাশ কি করতে চাইছে। উপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। এত রাতে কেউ গোসল করে? সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, শান্ত থাকো সন্ধ্যা মালতী, মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে। সন্ধ্যা শান্ত হলো। যদিও এত রাতে শরীরে পানি পড়ায় হালকা ঠান্ডা লাগছে, কিন্তু এতক্ষণ মাথা কেমন যেন ঝিম ধরেছিল। এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে। তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে, চোখ বুজে রেখেছে। আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায়, সরি বউ, আর বকবো না তোমায়। সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আকাশ ঝর্ণা বন্ধ করে দেয়। সন্ধ্যার মাথায় একটা চুমু খায়। এরপর জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আকাশ কিছু বলল না। কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেতিয়েছিল, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে। আকাশ তবু আবারও জিজ্ঞেস করে, খারাপ লাগছে? সন্ধ্যা আকাশের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না। আকাশ কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। কাভার থেকে একটি শাড়ি নেয়। শাড়ির ভাঁজে প্রয়োজনীয় সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা আকাশের হাতে একটি সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো। শাড়িটা নতুন লাগলো তার কাছে। সন্ধ্যা ভাবছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা গায়ে কিভাবে যাবে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তাড়া দিয়ে বলে, দ্রুত চেঞ্জ করে এসো, নয়তো ঠান্ডা লাগবে। সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয়। আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয়। একটি ভিডিও অন করে অফ হয়ে গেল। কিছুক্ষণ আগে লাইভটি শেষ করেছে। আকাশ স্কিপ করে করে ভিডিওটি দেখল। মুখাভাবে কোনো অভিব্যক্তি নেই, তবে বুঝলো সন্ধ্যার এসব দেখেই এই অবস্থা হয়েছে। ফোনটি বেডের উপরে রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে। আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে, লম্বা ভেজে চুলগুলো ছেড়ে দেয়া। সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এসে মাথা নিচু করে নেয়। আকাশ এগিয়ে এসে মৃদুস্বরে বলে, বসে সন্ধ্যা মালতী, আমি 5 মিনিটে আসছি। এরপর আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসে। আকাশ 5 মিনিটের আগেই শাওয়ার নিয়ে বেরোয়। এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে লাগলো। সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে, তবে শান্ত থাকলো। আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল। এরপর বেডের উপরে এক পা তুলে সন্ধ্যার সামনে বসে। তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে, ওই লোকগুলোকে এইভাবে কে মেরেছে জানেন আপনি? আকাশ লেখাটি পড়ে ভ্রু কুঁচকে বলে, আমার জানার কথা সন্ধ্যা মালতী। সন্ধ্যা দুদিকে মাথা নাড়ল। আসলে সামনে যে থাকে আমরা আমাদের কৌতূহল মেটাতে তাকেই প্রশ্ন করে থাকি। সন্ধ্যার ব্যাপারটি তেমনই হয়ে গিয়েছে। সন্ধ্যা আবারও টাইপ করতে নাই।
জানেন ওরা আমাকে এটুকু লিখতে আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয়। বা হাত মুষ্টিবদ্ধ করা, চোখ মুখ শক্ত। সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝল। কয়েকবার শ্বাস টেনে নিজেকে সামলায়। এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে। ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে, এসব নিয়ে আর ভাববে না, বুঝেছ? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে, কিন্তু মাঝে দূরত্ব থাকলো। নরম সুরে আবদার করে। আজ আমার সাথে থাকবে সন্ধ্যাবেলাতে? সন্ধ্যা ঠোক গিলল, চোখ নামিয়ে নেয়। আকাশ অসহায় কণ্ঠে বলে, প্রমিস, কিছু করব না, একদিন আমার পাশে থাকো। সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকায়। বুক ধুকপুক করছে মেয়েটার। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে আবারও নরম সুরে বলে, প্লিজ সন্ধ্যাবেলাতে, তুমি না আমার সোনা বউ, থাকবে না আমার কাছে? আকাশের নতুন নাম সাথে এত নরম সুরে বলায় সন্ধ্যার বুক ধুক ধুক বাড়ল। চোখ নামিয়ে নেয়। এরপর ঠোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে। আকাশ হাসলো। সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়, জিজ্ঞেস করে, কিছু বলবে? সন্ধ্যা হাত পেতে ফোন চাইল। আকাশ নিষেধ করতে গিয়েও করল না। সন্ধ্যাকে তার ফোন দিলে সন্ধ্যা দ্রুত টাইপ করে, আমি আপনাকে তখন ইচ্ছে করে থাপ্পড় মারিনি, ভুল করে হয়ে গিয়েছিল। আকাশ লেখাটি পড়ে হাসলো। হঠাৎই সন্ধ্যাকে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়, একটু নড়চড়ও করতে পারছে না। আকাশ সন্ধ্যার গালে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো, কিচ্ছু করবো না, ঘুমাও তুমি। সন্ধ্যা চোখ বুঝলো, বা হাত তুলে আকাশের পিঠে রাখে। ওই লোক দুটোর কথা মনে পড়ল। তার খারাপ লাগলেও আগের মতো ট্রমা কাজ করে না তার। ওষুধের ফল এসব। কিন্তু লোক দুটোকে এইভাবে কে মারলো? আদৌ কি কেউ মেরেছে, নাকি কোনো জন্তু ছিঁড়েছে? ভেবে সন্ধ্যা কেঁপে উঠল। আকাশ সন্ধ্যার হঠাৎ কাঁপুনি বুঝতে পেরে মাথা তুলে সন্ধ্যার দিকে তাকায়। বুঝলো বোধহয় কিছু। ডান হাত সন্ধ্যার গালে রাখলে সন্ধ্যার চোখ মেলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। আকাশ জিজ্ঞেস করে, ভয় পেয়েছে সন্ধ্যাবেলাতে? সন্ধ্যা চুপ থাকলেও আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু খেয়ে দু হাতে সন্ধ্যাকে তার বুকে জড়িয়ে নেয়। কানের পিঠে আলতো চুমু খেয়ে মৃদুস্বরে বলে, ভয় নেই, আমি আছি তো বউ। সন্ধ্যার চোখ বুজে নেয়। শান্তি লাগছে ভীষণ। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মাঝে সন্ধ্যা ঘুমের দেশে পাড়ি জমায়। সন্ধ্যার ভারী নিঃশ্বাস আকাশের বুকে ধাক্কা খায়। আকাশ সন্ধ্যার মুখ একটুখানি উঁচু করে ধরল। দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার ঘুমন্ত মুখপানে চেয়ে রইল আকাশ। এরপর একটু ঝুঁকে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়, মৃদুস্বরে বলে, আমার বউ তুমি, আমার সন্ধ্যা মালতী তুমি, আমার স্নিগ্ধ পরি তুমি, আমার মায়াবতী তুমি, আমার সব তুমি। তোমায় ভালোবেসে যেমন নিষ্পাপ হতে পারি, তেমনি প্রয়োজনে হতে পারে ভয়ঙ্কর নিষ্ঠুর। ফজরের আজানে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। সন্ধ্যা আকাশকে ঠেলে ঠুলে নিজেকে সরিয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। উজু করে এসে সময় নষ্ট না করে নামাজ পড়ে নেয়। এরপর আকাশের কাছে এসে আকাশকে দু হাতে ঝাঁকায় ওঠার জন্য। আকাশ উল্টো হয়ে শুয়ে ঘুমে বিভোর। বারবার এভাবে ধাক্কা খাওয়ায় সে বিরক্ত হয়, কিন্তু ওঠে না। সন্ধ্যা হতাশ হয়। সে তো ডাকতেও পারছে না, কি করবে? সে আর একটু ঝুঁকে আকাশকে ঠেলতে চায়। তখনই আকাশ উল্টো দিকে ফিরতে নেয়। আকাশের হাতের ধাক্কা খেয়ে সন্ধ্যা ঠাস করে মেঝেতে বসে পড়ে। বেচারি হতভম্ব হয়ে যায়। কোমরে ব্যথা পেয়ে মুখে হালকা ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ ঘুমু ঘুমু চোখ জোড়া হালকা মেলে সন্ধ্যাকে তার মুখ সোজা দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জেগে থেকে জ্বালাও, আবার ঘুমের মাঝে স্বপ্নে এসেও জ্বালাচ্ছ। বউ মানেই জ্বালা, ঘুমেও শান্তি দেয় না। কথাগুলো বলতে বলতে আকাশ চোখ বুজে নেয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে তো নামাজ পড়ার জন্য ডাকছিল, জ্বালালো কখন? শুধু শুধু তাকে দোষ দেয় এই লোকটা। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বা পাশে বেডসাইড টেবিলের উপরে জগ ভর্তি পানি চোখে পড়ল সন্ধ্যার। আকাশ বলল সে নাকি আকাশকে জ্বালায়। ভালো হয়েছে, এবার সে সত্যি সত্যিই জ্বালাবে। শাড়ির আঁচড় কোমরে গুজে জগ ভর্তি পানি নিয়ে খুব সাবধানে আকাশের মাথার উপরে ঢেলে দেয়। মাথার উপরে ঠান্ডা পানি পড়ায় আকাশ ধর করে উঠে বসে। দু হাতে মুখ মুছতে মুছতে বলে, এই কোন বেয়াদব রে?
আকাশ মুখ মুছে সামনে তাকালে সন্ধ্যাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার ডান হাতে জগ, বা হাতে কোমরে রেখে আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মনে পড়ল গতকাল সন্ধ্যা তার সাথে ছিল, কিন্তু সে একটু আগে ঘুমের ঘোরে সন্ধ্যাকে স্বপ্ন ভেবেছিল। তাই বলে সকাল সকাল এভাবে পানি ঢেলে ডাকে কেউ? কোথায় একটা চুমু খাবে, মাথায় হাত বুলাবে, আরও কতভাবে ঘুম ভাঙানো যায়, সব রেখে মাথায় পানি ঢাললো তার বউ। আকাশ ডান হাতে মাথার চুল ছেড়ে অসহায় কণ্ঠে বলে, পানি ঢাললে কেন বউ? সন্ধ্যা জগ টেবিলের ওপরে রেখে বিছানার ওপর থেকে আকাশের ফোন নিয়ে তাতে কিছু লিখে আকাশের দিকে তাক করে ধরে। আকাশ চোখ বুলালো। আপনার স্বপ্ন ভেঙে দিয়েছি আর আপনাকে জ্বালিয়েছি। লেখাটি পড়ে আকাশ একটু কেশে উঠল। সে মনে হয় বলে ফেলেছে বউ তাকে জ্বালায়, আর তার বউটা এভাবে প্রমাণ দিল। কি সাংঘাতিক বউ! আরে এই জ্বালা তো সেই জ্বালা নয়, এটা তার বউকে কিভাবে বোঝাবে? আকাশ সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বুলালো। সন্ধ্যার মাথায় কাপড় নেই, সাইডে সিথি করে চুলগুলো খোপায় করা। কি সুন্দর তার বউ, কিন্তু কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে, দেখতে ভালোই লাগছে। আকাশ গলা ছেড়ে বলে, তুমি রেগে আছো কেন বউ? সন্ধ্যা ইশারায় দেখালো। আমি আপনাকে নামাজ পড়ার জন্য রাখতে এসেছিলাম, আর আপনি আমাকে ফেলে দিলেন। আকাশ বুঝল সন্ধ্যার ইশারা। কি রিয়াকশন দিবে বুঝতে পারে না। প্রথম দিন সে ও বউকে ফেলে দিল, বউ তার মাথায় পানি ঢেলে দিল। তাদের কপালটা একদমই ফাটা। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার কোমর গুজে রাখা শাড়ির আঁচলের দিকে নজর পড়ে। আঁচল গুজে রাখার কারণে সন্ধ্যার কোমর অনেকটা উন্মুক্ত হয়ে আছে। আকাশ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার হাত ধরে টেনে তার সামনে এনে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ তার ডান হাতে সন্ধ্যার শাড়ি পেট থেকে একটু আলগা করে। সন্ধ্যার উন্মুক্ত পেট মুখে গুজে দেয়। সন্ধ্যা কারেন্ট শক খাওয়ার মতো ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ বুঝতে পেরে একটু হাসল। দু হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রেখেছে। চোখ বন্ধ করে সন্ধ্যার পেটে নাক ঘষে মৃদুস্বরে বলে, মাথা মুছে দাও বউ। সন্ধ্যা জমে গিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের দাড়ির খোঁচায় সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার পেটে একটু পরপর চুমু খায়। সন্ধ্যাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ আবারও একটা চুমু খেয়ে নরম গলায় বলে, তোমার আঁচল দিয়ে মাথা মুছে দাও। আমার সোনা বউ তুমি, দাও বউ। সন্ধ্যার শরীর শিরশির করে। সে অনুভব করে আকাশের বলা কথাগুলোই ভীষণ আবেগ মেশানো। ঢোক গিলল মেয়েটা। আকাশের কথা উপেক্ষা করল না। আকাশের ফোন রেখে দেয় বেডের ওপর। এরপর গুজে রাখা শাড়ির আঁচল টেনে আকাশের মাথায় মুছতে থাকে। হাত কাঁপছে মেয়েটার। আকাশের খোঁচাখুচির জন্য তার অবস্থা শোচনীয়। আকাশ মিটিমিটি হেসে সন্ধ্যার পেটে তার খোঁচা খোঁচা দাড়ি ঘষে। সন্ধ্যা বহু কসরত করে আকাশের মাথা মুছে দিয়ে পেছনের দিকে সরে যেতে নেয়, কিন্তু আকাশ ছাড়ল না। সে এই দুনিয়ায় আছে কিনা সন্দেহ ঘোর লেগে গিয়েছে। চোখ বুজে রেখে ডান হাতে সন্ধ্যার কোমর গুজে রাখা শাড়ি টেনে কয়েক প্যাচ খুলে দেয়। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। নড়াচড়া করে দু হাতে আকাশকে ঠেললে আকাশ ঢোক গিলল। সন্ধ্যার পেটে শব্দ করে একটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা লজ্জা পেয়ে দ্রুত শাড়ি টেনে তার পেট ঢেকে নেয়। মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার অবস্থা বুঝতে পেরে মিটিমিটি হাসে। বেড থেকে পা নামিয়ে বসে বলে, চিন্তা নেই, ধীরে ধীরে এগোবো। আর চারি ছাড়ো তোমাকে দেখাও। সন্ধ্যা মাথা উঁচু করে চোখ পাকিয়ে তাকায় আকাশের দিকে। আকাশ হেসে বলে, তুমি রাগ দেখাতে গিয়ে লজ্জা দেখিয়ে ফেলছো, কিন্তু একটু কম কম লাগছে। আর একটু লজ্জা পাও, তাহলে পারফেক্ট লাগবে। আকাশের কথায় সন্ধ্যা আবারও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আকাশ উঠে দাঁড়ালো। এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। বা হাতে সন্ধ্যার গাল ধরে সন্ধ্যার মুখ উঁচু করে। সন্ধ্যার চোখ বুজে নেয়। আকাশ মৃদুস্বরে বলে, তোমার শরীরে কাপড় আছে 4টা, রাখবো 3টা, ডিসিশন ফাইনাল। কথাটা বলে সন্ধ্যা কিছু বোঝার আগেই ডান হাতে সন্ধ্যার পুরো শাড়ি টেনে খুলে দেয়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। একদম মুখের সামনে আকাশকে দেখে, যার দৃষ্টি তার চোখের দিকে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ সন্ধ্যাকে ঠেলে দূরে সরাতে নিলে সন্ধ্যা আকাশের দিকে চেপে দাঁড়ায়। আকাশ মিটিমিটি হেসে নিজে সরতে নিলে সন্ধ্যা আকাশের গায়ে কিছু না পেয়ে দু হাতে আকাশের প্যান্ট টেনে ধরে। আকাশ সরে গেলেই তাকে শাড়ি ছাড়া দেখে ফেলবে, এই জন্য সে নিজেও সরছে না, আকাশকেও সরতে দিচ্ছে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, বউ আমার লজ্জাবতী, কিন্তু আমার এসব নেই। তুমি চাইলে আমার প্যান্ট খুলে ফেলতে পারো, আমি মাইন্ড করবো না বউ।
কথাটা শুনতেই সন্ধ্যা দ্রুত আকাশের প্যান্ট ছেড়ে দেয়। লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আকাশ একটু হেসে সরে গেলে সন্ধ্যা নিজেও আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ তাকে এভাবে উদাম হয়ে দেখলে সে লজ্জায় মরেই যাবে। আকাশ সন্ধ্যার কাণ্ড দেখে কিছুটা শব্দ করে হাসল। দু হাতে শক্ত করে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা শান্ত থাকলো। আকাশ জড়িয়ে ধরায় তার লজ্জা না লাগলেও আকাশের দৃষ্টি তাকে বেশি লজ্জায় ফেলে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার গালে টুপ করে একটা চুমু খেয়ে মিটিমিটি হেসে বলে, দিনে মুড হয় না, রাতে মুড ভালো থাকে। রাতে একেবারেই দেখব। কথাটা বলে সন্ধ্যার গালে আরেকটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দ্রুত উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যায়। সন্ধ্যা মেঝে থেকে শাড়ি তুলে কোনো রকমে নিজেকে ঢেকে নেয়। হঠাৎ আকাশ থেমে গিয়ে পিছু ফিরে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকেই চেয়েছিল। দুজনের চোখাচোখি হলে সন্ধ্যা ঢোক গিলে দৃষ্টি সরালো না। আকাশ গাল চুলকায় আর হেসে বলে, মারাত্মক কিউট সুগন্ধযুক্ত নরম বালিশ, আজ থেকে এটাই লাগবে আমার। কথাটা বলে আকাশ সন্ধ্যার পেটে ইশারা করে। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সন্ধ্যা শাড়ি পরে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আকাশ দেখলো ঘরে জায়নামাজ বিছানো। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, নামাজ পড়েছ? সন্ধ্যা উপর নিচ মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ আর কিছু বলল না। একটা সাদা টি শার্ট গায়ে জড়িয়ে নামাজে দাঁড়ায়। সন্ধ্যা চেয়ে দেখলো আকাশের নামাজ। সন্ধ্যার মনে হলো আকাশ ভীষণ সুন্দর করে নামাজ আদায় করে। আকাশের পুরো নামাজ সন্ধ্যা মন দিয়ে দেখল। ঠোঁটের কোণের মৃদু হাসি ফুটে ওঠে। আকাশ সালাম ফিরে উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে বলে, হাসছো কেন বউ? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশ বেডের শুকনো পাশে বসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এখানে এসো। সন্ধ্যা ছোট ছোট পায়ে আকাশের পাশে এসে দাঁড়ালে আকাশ সন্ধ্যাকে টেনে তার সামনে বসায়। সন্ধ্যা আকাশের চোখের দিকে তাকায়। আকাশ দু হাতে সন্ধ্যার গাল ধরে মৃদু হেসে বলে, তোমার রেখে যাওয়া চিঠি দুটোর কথা মনে আছে সন্ধ্যা মালতী? আকাশের কথা শুনে সন্ধ্যা ভারী অবাক হয়। সে সবসময় ভাবতো আকাশ তার চিঠি দুটো পেয়েছিল নাকি ময়লার ছুরিতে তার অবস্থান হয়েছিল। আজ আকাশের মুখে শুনে বুঝলো আকাশ তার চিঠি পেয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যার চোখ ঝাপসা হতে শুরু করে। আকাশ দেখলো সন্ধ্যার ঝাপসা চোখ জোড়া, জিজ্ঞেস করে, তোমার চিঠির প্রতিটা অক্ষরে অনেক ভালোবাসা মিশেছিল, তবে তুমি আমাকে কেন বলে গেছিলে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মলিন মুখে তাকালো আকাশের দিকে। ডান হাত উঠিয়ে ইশারায় বোঝালো, আমি আপনাকে ভুলে যাইনি। আকাশ সন্ধ্যার ইশারা বুঝতে পেরে মৃদু হাসলো। অতঃপর হাসি মিলিয়ে বলে, তবে এত মাস আমার আড়ালে ছিলে কেন? তোমার যে একটা ভীষণ খারাপ স্বামী ছিল, তাকে ভালোবেসে না হোক শাস্তি দেওয়ার জন্য হলেও তো একবার আমার সামনে আসতে পারতে, তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে আকাশের হাত ছুঁয়ে যায়। আকাশ দু হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়। মৃদুস্বরে বলে, দেখার পর তুমি আমাকে চাইছিলে না, তা অনেক রাগ হতো। আমি তোমার আমার মাঝে দূরত্বের শাস্তি কখনোই মানব না। তবে আমার কাছ থেকে বাকি সব শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি আমাকে কি শাস্তি দিতে চাও সন্ধ্যা মালতী? সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আবারও চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইশারায় বোঝায়, আমি আপনাকে শাস্তি দিতে চাই না। আকাশ মৃদু হেসে বলে, দিতে হবে। কথাটা বলে সন্ধ্যাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। এরপর সন্ধ্যার ডান গালে ঠোঁট চেপে বিড়বিড় করে, তোমাকে এই গালে থাপ্পড় মেরেছিলাম, সরি বউ। কথাটা বলে সন্ধ্যার ডান গালে একটার পর একটা চুমু খায় আকাশ। আকাশের কথাটা শুনে সন্ধ্যার চোখের কোণে পানি জমল। ইস, সেই রাতে সে কত কেঁদেছিল, কিন্তু আজ কান্নার সাথে সাথে ঠোঁটের কোণে হাসিও লেপ্টে আছে। প্রায় 5 মিনিট পরও আকাশকে না থামতে দেখে সন্ধ্যা অবাক হয়। আকাশকে ঠেলে ডান হাতে আকাশের ঠোঁট চেপে ধরে। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকায়। সন্ধ্যার হাতে শব্দ করে চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে সরিয়ে আবারও সন্ধ্যার গালে ঠোঁট চেপে বলে, আর কখনো মারবো না বউ, প্রমিস। সন্ধ্যা একটু হাসলো। সন্ধ্যার হাসি আকাশের দৃষ্টিগোচর হতে আকাশ সন্ধ্যার মুখ ফিরিয়ে সন্ধ্যার ঠোঁট চোরায় টুপ করে দুটো চুমু খায়। সন্ধ্যার চোখ নামিয়ে রেখেছে। আকাশ মিটিমিটি হেসে বলে, তোমাকে হাসিয়েছে তাই দুটো বোনাস নিয়েছে। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে নিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, কিপটে বউ শোনো, তোমার গালে পুরো 150টা চুমু খেয়েছে, শাস্তি হিসেবে তুমি না হয় 150টা থাপ্পড় দিও। এইটুকু বলে আকাশ থামে। এরপর সন্ধ্যার থুতনি ধরে সন্ধ্যার মুখ উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আর তারপর 150টা চুমু না খাও, শুধু 50টা চুমু ফিরিয়ে দিও, কেমন? তুমি না আমার সোনা বউ? সন্ধ্যার ভীষণ হাসি পায় আকাশের কথার সাথে মুখের এক্সপ্রেশন দেখে, কিন্তু নিজেকে দমিয়ে ইশারায় বোঝায়, একটাও চুমো হবে না।
এরপর ডান হাতের 2 আঙ্গুল উঁচু করে রেখে বাঁ হাত দিয়ে ইশারায় গোল গোল দুটো শূন্য দেখিয়ে বোঝায় সে 200টা থাপ্পড় মারবে। এরপর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আকাশের ডান গালে একবার ঠেকায়, আরেকবার আকাশের বাম গালে ঠেকিয়ে বোঝায় বাম গালে 100টা থাপ্পড়, ডান গালে 100টা থাপ্পড়। এটুকু বুঝিয়ে সাথে সাথে আকাশের বুকেই মুখ লুকিয়ে হাসে সন্ধ্যা। আকাশের মুখ দেখার মতো হয়েছে। আকাশ ভোতা মুখে এতক্ষণ সন্ধ্যার করা ইশারা দেখছিল। সন্ধ্যা ফিসফিস করে হাসছে, বুঝতে পেরে আকাশ চোখ ছোট ছোট করে তাকায়, বিড়বিড় করে, এটা শোনাবো না, পাঁচই বউ কোথাকার। সন্ধ্যা মাথা উঁচু করে তাকালে আকাশ টুপ করে সন্ধ্যার ঠোঁটে একটা চুমু খেয়ে বলে, ঘুমো শোনাবো। আকাশ ডান কাত হয়ে শুয়েছে। সন্ধ্যা ডান হাতে আকাশের গলা জড়িয়ে ধরে আকাশের ডান হাতের উপরে ঘুমিয়ে যায়। সন্ধ্যার বুক আকাশের বুকে ঠেকেছে। সন্ধ্যা ঘুমালেও আকাশ ঘুমায়নি। সন্ধ্যা ঘুমানোর পর আকাশ নিজেই গিয়ে 1 মগ কফি বানিয়ে এনেছিল। কফি খেয়ে কাজে ব্যস্ত হয়েছে। আকাশ সন্ধ্যার পেছনে ল্যাপটপ রেখে বাঁ হাতে অনবরত ল্যাপটপে আঙ্গুল চালায়। খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সে। সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে থাকলেও একটু পরপর সন্ধ্যার গালে চুমু খায়। আসমানি নন অনেকক্ষণ আগে দরজা ঠেলে আকাশের ঘরে বেডের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশের কাণ্ড দেখছেন তখন থেকে। সন্ধ্যা যে আকাশের সাথে ছিল এটা তো আজ আকাশের ঘরে না আসলে জানতেই পারত না। তার চোখ জুড়িয়ে যায় আকাশ আর সন্ধ্যাকে এভাবে একসাথে দেখলে। আকাশের দৃষ্টি ল্যাপটপে, আঙ্গুল ল্যাপটপে, ওভাবেই আবারও সন্ধ্যার গালে ঠোঁট ছোঁয়ালে আসমানি নওয়ান বলে ওঠে,